বাসর ঘরে বসে আছি। আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়ন্তীর সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সদ্য বিয়ে করা স্বামী ইফাত চৌধুরীর। একটু আগে একটা আন্টি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছিল, এই মেয়ে কি ইফাজের পছন্দ করে বিয়ে করেনি। ইফাজের তো আমাদের প্রিয়ন্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়ন্তীর অন্য জায়গায় বিয়ে করে নিল, তাই ইফাজও এই মেয়েকে বিয়ে করে নিল, জেদ করে পছন্দ করে না। শুনলাম প্রিয়ন্তী নাকি আবার নতুন বউয়ের বান্ধবী ছিল। প্রিয়ন্তী বিয়ে করে নিল বললে ভুল হবে। আমিও জানতাম প্রিয়ন্তী ইফাজকে খুব ভালোবাসে। ইফাজের ফুফাতো বোন ছিল প্রিয়ন্তী, কিন্তু দুদিন আগেই অন্য একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিল। ইফাজ সহ্য করতে পারেনি, হয়তো ভেবেছিল আমি সবটা জানি, তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে করেনি, আমার পরিবারের কাছ থেকে কিনে এনেছে। এত ভারী লেহেঙ্গা, এত সাজ গহনা, সব কিছু মিলিয়ে আমার অস্বস্তি লাগছে। 9টার দিকে আমাকে সুন্দর ফুলে সজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এখন বাজে 1টা 29। এই 4 ঘন্টা যাবৎ বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। হঠাৎ হাসির আওয়াজ আর কথা শুনে মনে হলো কেউ রুমে আসতেছে। ইফাজের 2 দুলাভাই টেনে ইফাজকে নিয়ে আসছে, এসে দরজা বাহির থেকে লক করে দেয়। আমি খুব ভয় পাচ্ছি। ইফাজ এসে টেনে হিঁচড়ে নিচে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ইফাজের এমন অগ্নিরূপ দেখে আমার কিছু বলার সাহস হচ্ছে না। আমি কোনো দোষ করেছি বলে মনে হচ্ছে না। দোষ তো একটাই, আমি প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড। তোদের মেয়েজাতকেই আমি ঘৃণা করি। আমি উত্তর দিতে দেরি করিনি, আপনি সেই নারীর সন্তান। থাপ্পড়টা আমার উপর পড়তেও দেরি করেনি। আমার মাকে নিয়ে কথা বলার সাহস পাস কোথায়? তোর এই নষ্ট ফ্রেন্ড যেমন ছিল, তুইও তো এমনই হবি। সব জানতি তুই, তাও আমাকে বলিসনি কেন বল? আমি কিছুই জানতাম না। এবার ইফাজ আমার দিকে এগিয়ে এসে বলল, তুই তো এমনই, তোর মুখ দিয়ে সত্যি বের হবে নাকি? কষ্ট কাকে বলে এখন থেকে বুঝতে পারবি। তোরা দুজন মিলে আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস, সে আগুনে তোকে ফুটতে হবে। আর স্বামীর অধিকার নিয়ে কখনো আমার আশেপাশে আসবি না। বলার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই বলতে পারিনি। তার আগেই রুমের জিনিসপত্র ভাঙা শুরু হয়ে গেল। আমি ফ্লোরে পড়ে আছি, সারা রুমে ছড়িয়ে আছে কাঁচ ভাঙা, ভয়ে উঠতেও পারছি না। ইফাজ সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, হয়তো কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে চাচ্ছে, কিন্তু অবাধ্য কি সম্ভব কষ্টগুলো উড়িয়ে দেওয়া? আমি অতসী রহমান, বাবা স্কুল শিক্ষক, কয়েক বছর ধরে বিছানায় পড়া। আমরা 3 বোন। বাবা অসুস্থ হওয়ার পর আমাদের সংসার চালানোটা কষ্ট করে হয়ে ওঠে অনেক, খুব কষ্ট। এইবার উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে অতসী। ছোট 2 বোন শিমু নীলু, 2 বোন ক্লাস 9-এ পড়ে। অভাবের সংসার, তাই তো টাকার গরম দেখি ইফাজ খুব আয়েশ করেই কিনে বিয়ে করতে পেরেছে অতসীকে। অতসী দেখতে অনেক সুন্দর, গায়ের রং দুধে আলতা, গোলাপি আবার ছাড়িয়ে আছে গায়ের রঙে, ঘন কালো চুলগুলো কোমর ছুঁয়ে আছে। যে কেউ দেখলে ভীষণ পছন্দ করবে। প্রিয়ন্তীও দেখতে অতসীর মতোই সুন্দর ছিল। দুজনকে তো সবাই বোনই বলতো। খুব ভালো সম্পর্ক ছিল দুজনের, কিন্তু হঠাৎ কি হলো এখন যেন বুঝে উঠতে পারেনি অতসী। অতসী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রেমের প্রস্তাব অনেক পেয়েছে, কিন্তু বিয়ের পর স্বামীকে ভালোবাসবে বলেই তো এখনো পর্যন্ত কোনো প্রেমের অভিজ্ঞতা নেই। ক্লাস 1 থেকেই প্রিয়ন্তীর আর অতসী একসাথে পড়ে। যদি কোনো সমস্যা হতো দুজন মিলে সব সামলে নিত। প্রিয়ন্তী অতটা চঞ্চল না, অতসী অনেক চঞ্চল স্বভাবের। প্রথম প্রিয়ন্তী খুব ভয় পেত। ইফাজ মামাতো ভাই হলেও যখন ইফাজের সাথে কথা বলতে ভয় পেত, বারবার অতসীর জামার কোনায় ধরে রাখত। আস্তে আস্তে প্রিয়ন্তীও চঞ্চল স্বভাবের হয়ে গেল। কতবার কবুল তলায় প্রিয়ন্তী
ইফাজের সাথে কথা বলেছে। অতসী পাহারাদার হিসাবে তো সব সময় ছিল। ভাবতেই কেমন লাগে, একসময় নিজের স্বামীকে প্রেম করতে সাহায্য করেছি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম তা মনে নেই। কারো কোলে নিজেকে আবিষ্কার করলাম। ইফাজ কোলে তুলে বিছানায় নিয়ে জোরে ফেলে দিল। ঘটনা বুঝতে মিনিট 5 সময় লেগেছে। এত জোরে ফেলেছে মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে। বাহির থেকে দরজা নক করতেছে। বুঝতে পারলাম এজন্যই ইফাজ এভাবে আমাকে এনে বেডের মধ্যে ফেলে দিয়েছে। ইফাজ মনে হয় আমাকে অনেকবার ডেকেছে, আমি উঠি নেই, তাই এমনটা করলো। আমি বড্ড ঘুম পাগলি। ইফাজ বাহির থেকে কথা বলে এসে আমাকে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফ্লোরের এইগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচে যাও। কাউকে কিছু বললে বুঝবি তোর সাথে কি হয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। বাধ্য মেয়ের মতো উঠে সব কিছু পরিষ্কার করলাম। হাতের মধ্যে অনেক জায়গায় কেটেও গেছে। ভাঙা কাছের টুকরো তুলতে গিয়ে হঠাৎ দেখতে পেলাম কতগুলো ছবি। ছবিগুলো হাতে নিতেই দেখলাম প্রিয়ন্তী আর ইফাজের ছবি। ইফাজ মনে হয় মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে ছবিগুলো। আমাকে টুকরোগুলো একসাথে করে দেখতে হলো। সব কিছু ফেলে দিলাম, কিন্তু ছবিগুলো নিজের কাছেই রেখে দিলাম। লাগেজ থেকে রেড কালার একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে শাড়ি পরব, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কোনো মতে পেঁচি ওয়াশরুমে থেকে বের হয়ে আসলাম। ইফাজের বড় বোন রিমি আপু এসেছে আমাকে নিয়ে যেতে। সাথে সাথে ইফাজও রুমে ঢুকেছে। আমাকে এই অবস্থায় দেখে আপু হাসতে হাসতে শেষ। কিন্তু ইফাজ একবারও ফিরেও দেখলো না। যাক, বাঁচা গেল। আপু এখন শাড়ি পরিয়ে দিবে। আপু আমাকে নিয়ে নিচে গেল। কারো মুখে তেমন হাসি নেই। যেতেই ইফাজের ফুফি বলল, টাকা দিয়ে কিনে ছেলে আমাদের বিয়ে করছে। ইফাজের মা তো বিয়ের নাম শোনার পর থেকে ঘর থেকে বের হয় না। আবার ছেলের কথা ভেবে বিয়েতে নাও করতে পারেনি। ছেলের এমন অবস্থায় বিয়ে করাটা আবশ্যক বলে মনে করেন উনি। নতুন বিয়ের মুখখানাও এখনও দেখেনি ইফাজের মা তানিয়া। প্রিয়ন্তীকে বেশ মনে ধরেছিল ইফাজের জন্য, কিন্তু বিয়ের আগেই এমন করে অন্য কারো সাথে পালিয়ে যাবে তা মোটেও কাম্য ছিল না। প্রিয়ন্তীকে ছোট থেকেই খুব পছন্দ ছিল তানিয়া বেগমের। অতসী সামনে এসে বসতেই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তানিয়া বেগম। রিমি এটা বুঝতে পেরে অতসীকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। খাবার টেবিলে জোর করে ইফাজকে অতসীর পাশে বসিয়ে ইফাজ বোনের জামাইয়ের কিছু বলতেও পড়ছে না। রিমির জামাই মাঝখান থেকে বলে উঠল, নেও শালাবাবু, এবার বউকে খাইয়ে দাও। ইফাজ কিছুক্ষণ তাকিয়ে হাসি মুখে সবাইকে কথায় ব্যস্ত রেখে ডান পায়ে অতসীর চেয়ারে লাথি মারতে অতসী চেয়ার থেকে পড়ে যায়। অতসী পড়ে যাওয়ার সাথে সাথে রিমি রূপা দুই বোন অতসীকে উঠায়। আহ, কি হয়েছে বৌমা, বলো তো? জীবনে বুঝি অমন ডাইনিং টেবিলে বসে খাওনি, তাই তাড়াহুড়ো করে বসতে গিয়ে পড়ে গিয়েছ? রূপা একটু রাগ দেখিয়ে পুপ্পিকে বলল, পুপ্পি, যেটা না বুঝো ওটা নিয়ে কথা বলো না। অতসী চেয়ারে বসছি ঠিকই, হয়তো শরীর খারাপ তাই পড়ে গেছে। ওহ, আমি তো এখন মাত্র আসলাম, এসেই দেখলাম বউ নিচে পড়ে গেল, তাই ভাবলাম হয়তো বসতে পারেনি ভালো করে, তাই পড়ে গেছে। অতসী মুখে হাত দিয়ে কান্না করছে। রূপা অতসীর অবস্থা দেখে রুমে নিয়ে গেল। অতসী, কান্না করো না, পুপ্পি একটু এমনই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। অতসী বেডের উপর বসিয়ে দিয়ে রূপা চলে যায়। অতসী ভালো করেই বুঝেছে ইফাজ যে চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়েছে, হয়তো অন্য কারো চোখে পড়েনি এটা। আমার স্পর্শে আসলে এভাবেই তোমাকে কষ্ট পেতে হবে, সো দূরে থাকো। দরজার দিকে তাকাতেই দেখলাম ইফাজ রুমে ঢুকতে ঢুকতে আমাকে এসব কথা শোনাচ্ছে। চোখ মুখেছে উত্তর দিলাম,
আমি কখনো নিজের ইচ্ছেতে আপনার স্পর্শে আসতে চাইনি, আর কখনো চাবও না আপনার স্পর্শে আসতে। ছি, এত খারাপ একটা মানুষের সাথে প্রিয়ন্তী কি করে পারলো এতদিন প্রেম করতে? কথাটা বলার সাথে সাথে আমাকে উঠিয়ে আমার বাহু চেপে ধরে বলল, তুই জানতি সব? তাহলে আমার ধারণাই ঠিক। ইচ্ছে করেই তুই প্রিয়ন্তীকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস। তুই সব জানতি। এত শক্ত করে আমার বাহু চেপে ধরে আছে, মনে হচ্ছে আমার হাত দুইটা কেউ ভেঙে নিয়ে যাচ্ছে। ব্যথায় আমি আহ করে শব্দ করে উঠতেই ইফাজ আরও জোরে চেপে ধরে। ইফাজ, রূপা আপুকে দেখে ইফাজ আমার থেকে সরে দাঁড়ায়। মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি? যা হয়েছে ভুলে জানা। প্রিয়ন্তী কি এখনও বাচ্চা নাকি যে কারো সাহায্য লাগবে ওর? এমনও তো হতে পারে অতসী প্রিয়ন্তী আর রাহুলের প্রেমের কথা কিছুই জানতো না। এমনও তো হতে পারে আপু এই মেয়েটা সব জানে। এর জন্য এই মেয়েটাকে কষ্ট পেতে হবে। তুই কি অতসীকে বিয়ে করেছিস কষ্ট দেওয়ার জন্য নাকি? ইফাজ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আপু আমাকে তার পাশে বসিয়ে বলল, দরজা হারিও না বোন, এখন একটু পাগলামি করবে, কদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো, তোমাকে দাদিমা ডাকছে, দেখা করে আসবে। অতসী চোখের পানি মুছে রূপার সাথে ইফাজের দাদিমার রুমে প্রবেশ করে। অতসী রুমে প্রবেশ করতেই হাবিবা বেগম বলল, নাতবউ কি নিয়ে এসেছিস? অতসীকে টেনে নিজের সাথে বসালো। মুখে বয়সের ভার স্পষ্ট থাকলেও বেশ শক্তপোক্ত এখনো। সাদা প্লাস আকাশি সংমিশ্রণে একটা শাড়ি পরেছে, হাতে রূপার ছুরি, নাকি ফুল নেই, গলায় একটা চিকন চেন। অতসী বলে বসে বসে হাবিবা বেগমকে দেখছে। হাবিবা বেগম হাতে থাকা তসবিটা রেখে আলমারি থেকে বিশাল বড় একটা বাক্স বের করলো। অতসীর সামনে এনে রেখেই বলল, এখন এটা থেকে যা বের হবে সব তোর জন্য রেখেছি। ইফাজ আমার একমাত্র নাতি, তাই বিয়ের কথা শুনে সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। কথাগুলো বলতে বলতে বাক্সটা খুলতে লাগলো। বাক্স খুলতে দেখলাম সাইডে লাল টুকটুকে একটা শাড়ি, আর কিছু গোল্ডের জুয়েলারি, আর একটা বোরকা নিকাব। এগুলো পরে আমার দাদু ভাইয়ের সামনে যাবি, দেখব তোর সোহাগ আরও বেড়ে যাবে। রাতে কিন্তু অবশ্যই শাড়িটা পরে আমার রুমে আসবি। কথাটা শুনে বেশ লজ্জা পেলাম। এটা দেখে দাদিমা হাসি দিয়ে আমাকে এগুলো নিয়ে রুমে চলে আসতে বলল। রাতের বেলা দাদিমার কথা মতো লাল শাড়ি পরলাম। দাদিমার কথাতে শুধু এই শাড়ি পরা নয়তো কখনো পরতাম না। জুয়েলারির বাক্স থেকে চুড়িগুলো পরার পরে দেখলাম নুপুরও আছে। নুপুর আমার বরাবরই প্রিয়। নুপুরগুলো পরে নিলাম। হালকা সাজগোজ করে দাদিমার রুমের দিকে গেলাম। দাদিমার রুমে ঢুকতেই দেখলাম ইফাজ বসে আছে। ইফাজকে দেখে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইফাজ এখানে জানলে কখনো আমি আসতাম না। আমাকে দেখে দাদিমা হাসি মুখে আমার সামনে এসে হাত ধরে টেনে নিয়ে ইফাজের সাথে বসিয়ে দেয়। জোরে জোরে রিমি আপুকে ডেকে নিজের রুমে নিয়ে আসে। আহ দাদিমা, আমি কি দিল্লি চলে গেলাম নাকি? এত জোরে ডাকছো যে? আরে দেখবি আয়, আমার নাতিকে আর নাতবউকে কেমন লাগছে। রিমি দুজনকে দেখে বলে, বেশ মানিয়েছে তো তোমাদের। মানিয়েছে তো, দেরি করছিস কেন? কয়টা ছবি তোলে নে। নাও দুলাভাই, নাতবউ একটু ভালো করে ধরে বসো তো। দুজনের মাঝে এত ফাঁকা জায়গা থাকলে তো মাঝখানে আরেকজন ঢুকে যাবে। রিমিরা রূপার হাজবেন্ডরাও এসে দাদিমার রুমে হাজির। সবাই ওদের বিভিন্ন স্টাইল দেখিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য। ইফাজ কিছু বলতে চেয়েও পারছে না, আবার অতসীকে সহ্যও করতে পারছে না। ইফাজ অতসী দুজনেই বেডে বসা ছিল। বেশ আগ্রহ দেখিয়ে রিমির হাজবেন্ড তাদের সাথে
ছবি তুলতে গেল। বেডের এক সাইডে অতসী, তারপর ইফাজ, তারপর রিমের হাজব্যান্ড বসেছে। রিমের হাজব্যান্ড বসার সাথে সাথে ইফাজকে ধাক্কা দিয়ে দিয়ে অতসীর দিকে দিচ্ছে। অতসীর একেবারে দেওয়ালের সাথে মিশে গেছে। তারপর ইফাজও ধাক্কা খেয়ে খেয়ে অতসীর দিকেই আসছে। দুজনে খুব কাছাকাছি চলে এসেছে। ইফাজ বিষয়টা বুঝতে পেরে ফোন কানে নিয়ে উঠে পড়তে রিমের হাজব্যান্ড অতসীর দিকে অনেকটা ঝুঁকে পড়ে। এটা দেখে সবাই হাসছে। রাত প্রায় ৩টার মতো বাজে। ইফাজ এখনো বাড়ি ফেরেনি। অতসী দরজার দিকে তাকিয়ে বসে আছে। আর কত বসে থাকবে? তানিয়া বেগম এমনিতেও ছেলে বাসায় ফিরেনি বলে অতসীকে বেশ কথা শুনিয়ে গিয়েছে। যাওয়ার সময় বলে গেছে ছেলে বাসায় ফিরলে যেন তাকে গিয়ে বলে আসে। কিছু একটা ভাঙার শব্দে অতসী বাহিরে গেল। বাহিরে যেতেই দেখল ইফাজ এসেছে। ফুলদানি পড়ে ভেঙেছে, তাই শব্দ হয়েছে। ইফাজ ভাঙা ফুলদানির কাছেই বসে পড়ে। অতসী দৌড়ে গিয়ে ইফাজকে ধরতে বলতে শুরু করে, তুমি জানো এই ফুলদানির মতোই যে আমার জীবনটাও ভেঙে গিয়েছে। আমি তো ঠিক ভালোবাসতাম, কিন্তু আমাকে ভালোবাসিনি। সত্যি কাউকে ভালোবাসলে অবহেলা ছাড়া কিছু পাওয়া যায় না। আমাকে প্রিয়ন্তী তাই বুঝিয়েছে। ইফাজের কথা শুনে স্পষ্ট বুঝতে পারছে নেশা করে এসেছে। মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে। ব্যাপারটা বুঝতে পেরে অতসী কোনো রকমে উঠিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অতসী শুইয়ে দিয়ে আসতে নিলে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। থাকো না আমার সাথে প্লিজ। আমি গেলাম না। ইফাজের পাশে বসলাম। ইফাজের আমার হাতটা ওর বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলাম এরকম ছোট ছোট ভালোবাসার অধিকারী আমি হতাম যদি না আমার স্বামী ইফাজ না থাকতো। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করতে রাজ্যের ঘুম চোখে ভর করলো। দরজা কেউ ভেঙে ফেলছে এমন শব্দে ঘুম থেকে উঠতেই দেখলাম ইফাজ আমার হাতটা আগের ন্যায় ধরে আছে। আমি আস্তে করে ছাড়িয়ে দ্রুত গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম ইফাজের মা। এত বেলা করে ঘুম থেকে উঠলে এ বাড়ি নয়, বাবার বাড়ি চলে যাও। মা, কালকে রাতে আপনার ছেলে আসতে দেরি করেছিল তো তাই। ব্যাস, অনেক শুনেছি এসব। আমি বলেছিলাম না ইফাজ আসলে আমাকে ডাকবে। সরি মা, মনে ছিল না। কিচেনে আসো, রান্না করবে। জি মা, আসছি। বলেই ফ্রেশ হয়ে নিচে নিলাম। রাতে আমার মনে ছিল মাকে ইফাজ এসেছে এই কথাটা বলার, কিন্তু আমি চাচ্ছিলাম না ইফাজকে ছেড়ে যেতে। নিচে যেতে দেখলাম সবাই বসে গল্প করছে। আমি ওদিকে না গিয়ে সোজা কিচেনে ঢুকলাম। আমাকে দেখেই কাজের লোক মুখখানা মলিন করে বলল, আরে নতুন বউ, তুমি কিচেনে এসেছেন কেন? মা বলেছে তাই। তানিয়া খালাম্মা বলছে আপনাকে কিচেনে আসার জন্য? উনি তো কখনোই কিচেনে আসেন নে। তাহলে আপনাকে বলল কেন? আপনার নাম কি আপু? আপামনি, আমার নাম রানু। আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন কেন? আপনি আমার থেকে অনেক বড়। আমাকে তুই অথবা নাম নিয়ে ডাকতে পারেন। ঠিক আছে, তাহলে দেন আমি রান্না করি। আপনি সরে দাঁড়ান, আমাকে হেল্প করুন। তুমি দাঁড়াও, দেখো আমি কিভাবে নাস্তা বানাই। আমি একটা হাসি দিয়ে রানুকে সরিয়ে দিয়ে নাস্তা বানানো শুরু করলাম। নাস্তা বানানো শেষ করে কিচেন থেকে বের হতে দেখলাম ইফাজের ফুপ্পি আর মা বসে আছে। আমাকে দেখেই ফুপ্পি বলে উঠল, কি গো, রান্না বান্না কিছু পারো নাকি এমনি কিচেনের সংসেজে দাঁড়িয়ে থাকতে গেছো? আমি মুখে হাসি টেনে বললাম, আপনার যেমন মনে হয় ফুপ্পি। কথাটা বলে আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম ইফাজ এখনও ঘুমাচ্ছে। বেলা তো অনেক হয়েছে, তাই ডাকতে গেলাম, কিন্তু কয়েকবার ডাকার পরও যখন উঠছে না, তখন হাত ধরে হালকা করে টান দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, বেলা হয়েছে অনেক। ইফাজ আমার হাতটা ছেঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল। কি ব্যাপার, তুমি আমাকে স্পর্শ করেছো কেন? অনেকক্ষণ ডাকলাম, উঠেননি তাই। শোনা, আমাকে ছোঁয়ার পর ঠোক অজুহাত দিবে না। কোনো ইন্টারেস্ট নাই আপনার প্রতি।
হ্যালো, নিজেকে আয়নায় দেখেছো? হ্যাঁ, আমি দেখতে খারাপ। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কোনো এক নায়িকা দেখে বিয়ে করতে পারতেন। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ইফাজ টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আমি আবার নিচে গেলাম। সবার নাস্তা টেবিলে রেডি করে টেবিলে রাখলাম। রুফা আর রিমি আপু এসেছে, সাথে তাদের হাজব্যান্ডও। রুফা আপু চেয়ার টেনে বসতে বসতে বলল, অতসী নাস্তা বানিয়েছো নাকি? হ্যাঁ আপু। যাক, ভাইয়ের বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছেটা আজ পূরণ হলো। তা আমার ভাইটাকে দেখছি না তো। ইফা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই আপু চলে এসেছে। আর একটু লেট করে উঠলে তো আমাদের দেখতে পেতি না। কেন, আজকে চলে যাবি নাকি? হ্যাঁ, তোর দুলাভাইয়ের ছুটি শেষ, এখন থেকে গিয়ে অফিস জয়েন করতে হবে। ভাইয়া চলে যাক, তুই থাক। না, তা হয় না। তুই অতসীকে নিয়ে আমাদের বাসায় কবে বেড়াতে যাচ্ছিস তা বল। কথাটা শুনে ইফাজ ফোন নিয়ে চলে গেল। কথা শোনার সাথে সাথে বেশ ব্যস্ত হয়ে পড়েছে ইফাজ। হয়তো চায় না সবার সামনে অতসীকে আবার একগাদা অপমান করুক। সবাই খাওয়া শেষ করে চলে গেল, কিন্তু অদ্ভুত, অতসীকে কেউ একবারও বলল না খাওয়ার কথা। বাবার কথা মনে পড়ে গেল। অতসী বাবা 3 মেয়েকে রেখে এক দানাও মুখে তুলত না। রোজ কলেজে যাওয়ার আগে বাবার সাথে বসে খেত। অতসী যদি কখনো রাগ করে থাকতো তাহলে বাবা বাচ্চাদের মতো অনেক গল্প বলে রাগ ভাঙাতো। আর আজ 2 দিন হলে বাবার কণ্ঠটা শুনতে পারিনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে নিলাম। খাবারটুকু মুখে দিতে বাবার কথা মনে হলো। কান্না পাচ্ছে খুব, তাই বয়ে বয়ে গিয়ে ইফাজের মাকে বললাম, মা ফোনটা একটু দিবেন, বাবাকে কল দিব। উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিলে, একটু পর তোমার বোনেরা আসবে, তখন তো বাসায় যাবে, বাসায় গিয়ে না হয় বাবাকে দেখবে। কথাটাতে স্পষ্ট বুঝলাম উনি ফোন দিবে না, তাই চলে আসলাম। মনে মনে কষ্টের পরিবর্তনে আনন্দ লাগছে, কারণ আমি আজকে বাসায় যেতে পারবো। দুপুরের আগে সব রান্না শেষ করে ফেললাম। গোসল সেরে নেভি ব্লু একটা শাড়ি পরে নিলাম। ইফাজ সকালে নাস্তা করে অফিসে গিয়েছে, তারপর এখনো ফেরেনি। হাতে ফোন নাই বলে অপর সময়টা দীর্ঘ হলো। ফোন থাকলে তো জানতে পারতাম আমার বোনেরা কোথায় আছে। এই কদিন এ বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। আজকে বাসায় যেতে পারবো এটা মনে হচ্ছে আমি জেলখানা থেকে ছাড়া পাচ্ছি। বাহিরে গিয়ে মন ভরে নিঃশ্বাস নিব। কিছুক্ষণের মধ্যেই আমার বোনেরা চলে এসেছে। শিমু নীলু আমাকে দেখে জড়িয়ে ধরেছে, সাথে আমার আর এক চাচা এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করার পর ওদেরকে খাবার দিলাম। শিমু নীলুকে নিয়ে আমি উপরে এসে ব্যাগ গুছিয়ে নিচে নামলাম। আপু, তুই ইফাজ ভাইয়ার কাপড় নিলি না কেন? উনি মনে হয় আমাদের সাথে যাবে না। কেন যাবে না? আমরা দুজন আজকে ইফাজ ভাইয়াকে নিয়েই বাসায় যাব। নীলু, অযথা জেদ করিস না। তানিয়া বেগম রুমে ঢুকতে ঢুকতে বলল, ইফাজকে কল দিলাম, তার নাকি আসতে 7টার মতো বেজে যাবে। এখন বাজে 3টা, তাই যেতে পারছে না। তোমরা তোমাদের বোনকে নিয়ে চলে যাও। আমরা একটু লেট করে হলেও ইফাজ ভাইয়াকে নিয়ে যাব। শিমু নীলুকে হাজার বলা সত্ত্বেও দুজন বসে বসে ওয়েট করছে। অতসী বসে আছে। অতসীকে কষ্ট দেয় ওইটা বিষয় না, কিন্তু আজকে যদি ইফাজ না যায় তাহলে শিমু নীলু খুব কষ্ট পাবে। কলিং বেল বাজতে রানু গিয়ে দরজা খুলে দেয়। ইফাজ কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। আপু, ভাইয়া কি আমাদের দেখতে পায়নি? হয়তো দেখতে পায়নি। আচ্ছা, তাহলে আমরা উপরে যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। শিমু নীলু দুজনেই আমাকে রেখে উপরে চলে গেল। আমিও ওদের পিছন পিছন গেলাম। ভাইয়া, ইফাজ একবার তাকিয়ে রাগী মুড নিয়ে বলল, কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, জানো না? নীলু মাথা নিচু করে উত্তর দিল, সরি ভাইয়া। কেন এসেছ? আপু তো আমাদের সাথে যাবে ভাইয়া, আপনিও চলুন না। ভাইয়া, নিজের বোনকে নিতে এসেছ, বোনকে নিয়ে যাও। ভাইয়া এভাবে বলছেন কেন? হয় বোনকে একা নিয়ে যাও, নয়তো রেখে চলে যাও।
আর একবারও কিছু বললে তোমার বোনকেও যেতে দিব না। এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইফাজ কি বলে, আর দেখা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। নীলু চল। কিন্তু আপু, যদি আর একটা কথাও বলিস তাহলে আমিও যাব না। নীলু আর কোনো কথা বলল না। বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে বোনদের মুখের দিকে তাকাতেই বুকের ভেতর ছাপা কষ্টগুলো আমার উকি দিতে শুরু করেছে। আমার বোনেরা হয়তো ভালো করেই বুঝতে পেরেছে ইফাজের আর আমার সম্পর্কটা কতটা খারাপ। বাসার সামনে আসার পর মা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে, কেমন আছিস মা? আমি উত্তর দেওয়ার আগে শিমু উত্তর দিল, টাকার জন্য তাপুকে বিয়ে দিয়েছো, সুখের জন্য না। তাহলে কেমন আছিস জিজ্ঞেস করাটা তোমার কি মানায়? মা আমাকে ছেড়ে শিমুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইফাজ ভাই আমাদের সাথে আসেনি। নীলুর সাথেও তেমন যেভাবে কথা বলল তাতে মনে হয় না তোমার মেয়ে ভালো আছে। ইফাজ আসেনি মানে? আর কিভাবে কথা বলেছে? ইফাজের এসব কথা শুনলে মা অসুস্থ হয়ে যাবে, তাই বললাম, মা ইফাজ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। অফিসে কালকে একটা মিটিং আছে, তা আসতে পারিনি। আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবা নাকি ভেতরে ঢুকতে দিবা? মাকে বিভিন্ন কথা বলে আমি ব্যাপারটা বোলানোর চেষ্টা করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা গরম গরম ভাত আর আলু ভর্তা, কাঁচা কলার ভর্তা করে আনলো, সাথে চিকেন। মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ। দেরি না করে খেতে বসে পড়লাম। খাবার শেষ করেই বিছানায় শুয়ে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে। কদিনের দখল সামলাতে ঘুমের বড্ড প্রয়োজন, তাই ঘুমের রাজ্যে ফাড়ি জমালাম। বৃষ্টির পর আর ঝড়ের তাণ্ডবে ঘুম ভেঙে যায় অতসীর। ঘুম ভাঙতেই বেলকনিতে চলে আসলো। বৃষ্টি পানিতে মুখ ভেজাচ্ছে। বৃষ্টি ফোঁটাগুলো ছোঁয়ার অযথা চেষ্টা করে। আজ অনেক দিন পর হাসলো অতসী। এতদিন নরকে ছিল মনে হচ্ছে, এখন মুক্ত বাতাসে অক্সিজেন নিচ্ছে অতসী ফ্রেশ হয়ে বাবার রুমের দিকে গেল। হঠাৎ ফোনটা শব্দ, আবার নিজের রুমে আসে। ফোন ধরল। রিসিভ করে ওপাশ থেকে যে শব্দ আসলো তা অতসী আশা করেনি। প্রিয়ন্তী, তুই কেমন আছিস? অতসী, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছিস কেমন আছি? সরি, আমি ইচ্ছে করে করিনি। কেন কল দিয়েছিস? প্রিয়ন্তী নামের আমি কাউকে চিনি না। আমি যে প্রিয়ন্তীকে চিনতাম সে মরে গেছে। অতসী প্লিজ কথাটা শোন। কি শুনবো? কিভাবে একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করেছিস? আমি তোকে সব বলবো। তুই কালকে ঠিক 10টায় আমাদের কলেজের সামনে চলে আসবি। তোর সাথে কথা আছে ইফাজ সম্পর্কে। তুই নাকি ইফাজকে বিয়ে করেছিস। ইফাজের সম্বন্ধে কথা শুনে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম। কি বলবি ইফাজ সম্পর্কে? আমি তো জানি ওদের সম্পর্ক ছিল, আর কি বলবে ও? এসব ভাবতে ভাবতে বাবার রুমের দিকে গেলাম। কালকে আসার পরেই গিয়েছিলাম, কিন্তু বেশি কথা হয়নি। বাবা আসবো? হ্যাঁ মা আয়। আমাকে দেখে বাবা উঠে বসতে চেষ্টা করলো। নিজে নিজে উঠতে পারে না, তাই আমি উঠিয়ে বসিয়ে দিলাম। তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? জি বাবা, ভালো। ইফাজ তোর সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ বাবা, তুই সুখে থাকলেই আমরা সুখী। আচ্ছা বাবা, কখনো যদি আমি তোমাদের কাছে চলে আসি তাহলে কি আমাকে তোমরা গ্রহণ করবা? এই কথা কেন বললি মা? তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভালো না? না বাবা, তেমন কিছু না, শুধু জানতে ইচ্ছে হলো। বাবা মা কখনো কি নিজের সন্তানকে দূরে ঠেলে দেয়? তোরা আমার সব। কখনো যদি মনে হয় তুই ভালো নেই তাহলে সোজা বাবার কাছে চলে আসবি। আমি মুখে হাসি টেনে মাথা নাড়ালাম। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি বাসায় কি বলে প্রিয়ন্তীর সাথে দেখা করতে যাব। মা জানতে পারলে কখনো প্রিয়ন্তীর সাথে দেখা করতে দিবে না, তাই সিদ্ধান্ত নিলাম মাকে না বলেই যাব। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়লাম। 9:30টার দিকে রেডি হয়ে বের হতে যাব, ঠিক তখনই মা এসে সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? কাজ আছে, একটু কলেজে যাব। কলেজের কথা শুনে মা আর কিছু বলল না। আবার পা বাড়াতে মা ডাক দিল। এই 2 দিনের ভেতর তো ইফাজ একবারও কল দেয়নি। তাহলে কি ইফাজ তোকে পছন্দ করে না? তেমন কিছু না মা, দেখবে কল দিবে। এটা বলে বাসা থেকে বের হয়ে আসলাম।
কলেজের সামনে আসতে দেখলাম দূরে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। আমি রোড ক্রস করে যাওয়ার সময় হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আমি গাড়িটা দেখে থমকে গেলাম। গাড়ির দিকে তাকাতেই দেখলাম গাড়ি থেকে ইফাজ নেমে আসছে। ভয়ে আমার জ্ঞান হারানোর অবস্থা। এখানে কি করছো? এমনি একটু কলেজে আসছিলাম। ইফাজ চারপাশে চোখ বুলিয়ে বলল, চলো বাসায় যাবে। আমি একটা বড় করে নিঃশ্বাস ফেললাম। বিলম্ব না করে গাড়িতে গিয়ে উঠলাম। ইফাজ গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে, প্রিয়ন্তীর সাথে আবার কি প্ল্যান করতে আসিস? আমাকে মারার প্ল্যান নাকি? কি বলছেন এসব? বাংলায় বলছি, তাও বুঝতে পারছিস না? আমি সব জানি। প্রিয়ন্তী তোকে কালকে কল দিয়ে বলেনি আজ দেখা করার জন্য? আমি সোজা উত্তর দিলাম, হ্যাঁ, প্রিয়ন্তী আমাকে কল করেছিল, দেখা করতে বলেছে। ওর সাথেও নাকি আপনার সম্বন্ধে কিছু কথা বলতে চায়। ইফাজ গাড়ির স্পিডটা দ্বিগুণ করে দিয়েছে। এত স্পিডে গাড়ি চালাচ্ছে বিদায় আমি ঠিকভাবে বসে থাকতে পারছি না। আরে করছেনটা কি? এভাবে কেউ গাড়ি চালায় নাকি? অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু। ইফাজ বাসার সামনে গাড়ি থামাতেই বললাম, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি তো আমার বাবার বাসায় যাব। ইফাজ মুখে দিয়ে টু শব্দটিও বের না করে অতসীর হাত টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায়। বাসার ভিতরে যেতে অতসীকে সামনে দাঁড় করিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। অতসী ছিটকে গিয়ে সোফায় ভারী খায়। ইফাজ আবার উঠিয়ে এনে মারার জন্য হাত উঁচু করতে যাবে, তখনই অতসী জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। রানু ধরে এসে অতসীর রুমে নিয়ে যায়। তানিয়া বেগম দূর থেকে দাঁড়িয়ে দেখে, কিন্তু ছেলেকে কিছুই বলে না। উল্টো রানুকে বলেছে রুমে শুইয়ে রেখে চলে আসার জন্য। রানু অতসীকে বিছানায় শুইয়ে দেয়। অতসী শুয়ে শুয়ে কাঁদতেছে। জীবনটা এমন না হলেও পারত। দিন কয়েকের ব্যবধানে জীবনটা জাহান্নাম হয়ে গেল। অতসী ঘুমিয়ে আছে। ইফাজ রুমে ঢুকে অতসীর পাশে গিয়ে অতসীর হাত ধরতে অতসী ঘুম ভেঙে যায়। আমাকে এভাবে স্পর্শ করছেন কেন? আমার বউকে আমি কি করব তা তো জিজ্ঞেস করব? তোর বাবাকে অনেক টাকা দিয়ে তোকে বিয়ে করেছে, তো কোনো কথা বলবি? আপনি তো বলেছিলেন আপনার কাছে স্ত্রী অধিকার না চাইতে, তো এখন আপনি নিজেকে সংযত করুন। তখন বলেছিলাম, এখন মত পাল্টাচ্ছি। অতসী অসুস্থ শরীর নিয়ে এত কথা বলতে চায়নি বলে উঠে চলে যেতে চাইল, কিন্তু ইফাজ সাথে সাথে হাত ধরে ফেলল। অতসী অনেক বাধা দেওয়ার চেষ্টা করলে ইফাজের সাথে পেরে উঠল না। অবশ্য ইফাজ তার স্বামী, অতসীর উপর সব অধিকারই তার আছে, কিন্তু ভালোবেসে তো কাছে টেনে নেয়নি। এক গাদা ঘৃণা বুকে ধারণ করে ইফাজ কাছে টেনে নিয়ে আসে। রাত প্রায় 3টা বাজে। অতসী ফ্লোরে শুয়ে আছে। ইফাজ বেডের উপর বসে সিগারেট খাচ্ছে আর ফোনে কারোর সাথে চ্যাটিং করছে হয়তো। অতসী সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। অসহ্য যন্ত্রণার গন্ধে মনে হচ্ছে মরেই যাবে। তাও নিজেকে কন্ট্রোল করে ঘুমানোর চেষ্টা করলো। কারো চিৎকার চেঁচামেচিতে অতসীর ঘুম থেকে ওঠে। নবাবের মেয়ে হলে রাজপ্রাসাদেই থাকতে, বিয়ে করে শ্বশুরবাড়ি আসার কি দরকার ছিল? খাবি আর ঘুমাবি আর সংসারে অশান্তি করবি, এটা ছাড়া তো আর কোনো কাজ নেই। অতসী মিটমিট করে চোখ খুলে দেখে তানিয়া বেগম। মা, আমার শরীরটা খুব খারাপ, নয়তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়তাম। ওইসব বুঝি না, রান্না শেষ করে দ্রুত রুমগুলো মুছে ফেলো, বাসায় মেহমান আসবে। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে উঠে বসলাম। কোনো রকম ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিচেনে ঢুকে নাস্তা বানাতে যাব, ঠিক তখনই রানু বলল, নতুন বউ, তোমার শরীরটা মনে হচ্ছে ভালো না, তুমি বসো, আমি নাস্তা বানাই দিই। রানু আমাকে সরিয়ে নাস্তা বানাতে যাবে, ঠিক তখনই ইফাজের মা এসে বলল, রানু চল, আমার সাথে কাজ করবি। কিন্তু খালাম্মা। কিন্তু কিসের? আমি তোর মালিক নাকি তুই আমার মালিক? মাফ করবেন খালাম্মা। এটা বলে তানিয়া বেগমের সাথে রানু চলে যায়। অতসী খুব ভালো করে বুঝতে পারলো, এখন যদি মরেও যায় তাহলেও কাজগুলো করতে করতেই মরে যেতে হবে।
অতসী রান্না শেষ করে টেবিলে নাস্তা দিল। ইফাজ রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসে পড়লে ইফাজ নাস্তা করে সোজা অফিসের জন্য বেরিয়ে পড়ল। একবারের জন্য অতসীর দিকে তাকায়নি। অতসী খেয়েছে কিনা তাও জানতে চায়নি। সবাই নাস্তা করে চলে যাওয়ার পর রানু আর অতসী একসাথে নাস্তা করতে বসে। খাবার খেতে গিয়ে দেখে একজন খেতে পারবে এমন খাবার বেঁচে আছে, বাকিটা তানিয়া বেগম ফ্রিজে রেখে দিয়েছে। রানু খাবারের দিকে তাকিয়ে বলল, নতুন বউ, তুমি একদম চিন্তা করবা না, এইটুকু খাবার আমরা দুজন মিলে খেয়ে ফেলতে পারবো। আমি রানুর দিকে তাকিয়ে দেখলাম, মনে মনে ভাবলাম, সবাই মানুষ হতে পারে না। কেউ শিক্ষা ধন সম্পদ থেকেও মানুষ হতে পারে না, আবার কেউ শিক্ষা ধন সম্পদ না থেকেও সৎ মানুষ। ক্ষুধা পেয়েছে খুব, তাই আর না করলাম না। দুজন মিলে খাবারটুকু শেষ করে আমি উঠে চলে আসলাম। শাশুড়ির কথা মতো পুরো বাড়ি ধোয়া মোছার কাজে লেগে পড়লাম। বাসাটা মুছাই প্রায় শেষ পর্যায়ে। মেইন ডোরের সামনের অংশটুকু মুছতে পারলেই কাজ শেষ। আমি সামনের অংশটুকু মুছতেছিলাম, ঠিক সেই সময় তানিয়া বেগম বাহির থেকে ময়লা জুতা নিয়ে প্রবেশ করে। আমি কিছু বলার আগে উনি ওনার রুমে চলে যায়। এমন অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে খুব। এত কষ্ট করে এইটুকু মুছলাম, এটা আবার কি করলো? চোখের পানি মুছে আবার শাশুড়ি রুম থেকে মুছে আনলাম। গোসল সেরে আমি শুয়ে পড়লাম। উফ, এত কাজ বাসায় কখনো করিনি। বড্ড কষ্ট হচ্ছে বসে থাকতে। চোখ বন্ধ করতে দু চোখে ঘুম ভর করল। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি উঠে দেখলাম ইফাজ কফির মগে চুমু দিয়ে ল্যাপটপে কাজ করছে। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আজকে কত তারিখ? আমার দিকে না তাকিয়ে ইফাজ উত্তর দিল, 24। আমাকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে দিবেন? আবার অনার্সে ভর্তি হয়ে কি করবি? আমাকে ছেড়ে অন্য ছেলের কাছে যাবে? এগুলি কি বলেন আপনি? চিল্লাস কেন? আর কখনো এসব কথা মুখেও আনবি না। আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কিচেনের দিকে গেলাম। তা মহারানী ঘুম থেকে উঠেছে দেখছি। ঘুম ভেঙে, রানী সাহেবা, আপনি উঠলেন কেন? আমাকে অর্ডার করতেন, আপনার জন্য চা কফি নিয়ে যেতাম। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই। আপনার মুখ থেকে আমি রচনা শুনতে চাই না। হয়তো কাজে হাত দিন, নয়তো আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওনার এমন কথায় না চাইতেও আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কিচেনে আসার সাথে সাথে তানিয়া বেগম কিচেন থেকে চলে যায়। তানিয়া বেগম কিচেন থেকে চলে যাওয়ার সাথে সাথে রানু এসে বলল, নতুন বউ, দেরি করো না, কাজে লেগে পড়ো। তোমার শাশুড়ির বাবার বাড়ি থেকে মেহমান আসছে। রান্না ভালো না হলে আবার তোমাকেই কথা শুনতে হবে। অত সেই আঁচলটা কোমরে গুজে কাজে লেগে পড়ে। রান্না করতে করতে ভাবতেছে কিছু কিছু মানুষের কথা আগুনের ন্যায়, আগুনের মতো শরীরটাকে জ্বালিয়ে দেয়। সত্যি বিয়ে হলে মানুষ পরিবর্তন হতে হয়, হয়তো নিজের ইচ্ছায়, নয়তো পরিস্থিতির শিকার হয়ে। অতসী রান্না শেষ করে বের হবে ঠিক তখনই তানিয়া বেগম সামনে এসে দাঁড়ালো। এই যে শোনো, এই শাড়িটা খুলে ভালো একটা শাড়ি পরো দেখি। আমার বাবার বাড়ির মানুষের সামনে অমন রূপ নিয়ে গেলে তোমাকে কাজের মেয়ে বলেও গণ্য করবে না। চুপ করে শুধু শুনলাম। আমার বলার ভাষা যে নেই বললেই চলে। বিয়ে হলো তো আবার শাশুড়ির মুখে মুখে কথা বলা যায় না। সমাজের কত নিয়ম, সমাজের এত এত নিয়ম আছে, কিন্তু আমার মতো অসহায় নারীদের জন্য কোনো নিয়ম তৈরি হয়নি। এই বিড়বিড় করে কি এত বকছো? মা, আমি আপনাকে বকতে যাব কেন? বলা তো যায় না বাপু, ভালো কথা হলে তো জোরেই বলতে। পরের বার থেকে কথা বলার সময় মাইক লাগিয়ে
নিবনে। মনে মনে কথাটা বলে কিচেন থেকে বের হয়ে সোজা রুমে গেলাম। রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম। শাড়িটা চেঞ্জ করে আয়নার সামনে আসতেই দেখলাম ইফাজ রেডি হচ্ছে। ইফাজকে রেডি হতে দেখে প্রশ্ন করলাম, কোথাও যাচ্ছেন আপনি? সব কৈফিয়ত কি তোকে দিতে হবে? কথার কি ধরন! এর থেকে নিম পাতার স্বাদ ভালো মনে হয়। আমি বিনা বাক্যে রুম ত্যাগ করলাম। দাদিমার রুমে গিয়ে ঢুকতে দাদিমা আমাকে কাছে টেনে নিল। লক্ষ্মী একটা মেয়ে, ইফাজ খুব ভাগ্যবান যে তোর মতো মিষ্টি একটা বউ পেয়েছে। কিন্তু তোর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা জানি না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই হবে দাদিমা। তুমি শুধু দোয়া করো আমি যেন সব সমস্যায় নিজেকে ঠিক রাখতে পারি। দাদিমাকে ছেড়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো খোপা করে নিলাম। মুখে স্নোয়া, চোখে কাজল দিয়ে দিলাম। সাজ বলতে এটুকুই সব সময় আমার সাজগোজ। দাদিমার সাথে আরও কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে গেলাম। ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এভাবে এগোচ্ছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিল থেকে ফিন নিয়ে শাড়িটা এমনভাবে আটকে দেয় যেন কেন সাইড দিয়ে শরীরের কোনো অংশ বের না হয়ে যায়। আপনি আমাকে দিন, আমি সব বাকিটুকু ঠিক করে নিই। বেশি কথা বলো না, আর বাসায় যারা আসবে তাদের সাথে বেশি কথা বলবা না। আমি অবাক নয়নে তাকিয়ে আছি। এ আবার কেমন রূপ! এক এক সময় এক এক রূপ ধারণ করে। হঠাৎ এত ভালো ব্যবহার কেন জানতে পারি? বেশি কথা পছন্দ করি না। তোমাকে যেটা নিষেধ করেছি ওইটা করো না। ইফাজ আমাকে আবারও অবাক করে দিয়ে একটা লিপস্টিক এনে আমার ঠোঁটে লাগিয়ে দিল। নাও, এবার পারফেক্ট। চলে নিচে যাবে। ইফাজ অতসীকে নিয়ে নিচে গেল। অতসী নিচে নামতেই দেখে মেহমানরা চলে এসেছে। অতসী সবাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ তো দেখি বেশ বউ পাগল, বউকে ছাড়া এতক্ষণ নিচে নামেনি। ইফাজ মুখে হাসি টেনে বলল, মামা আপনিও তো মামিকে ছাড়া কোথাও যান না, তাহলে তো আপনিও বউ পাগল। আমরা তো মামা ভাগ্নে দুইজনের মধ্যে মিল থাকাটাই তো স্বাভাবিক। ইফাজ সবার সামনে অমন কথা বলেছে, তাই ইমায়েত সাহেব একটু নড়ে চড়ে বসেছে। ইফাজ বাচ্চারা আছে এখানে, সে প্রথম থেকেই ছিল। কথার মধ্যেই একটা মেয়ে আর ছেলে আসলো। মেয়েটা দৌড়ে এসে ইফাজকে জড়িয়ে ধরে, এমনভাবে দৌড়েছে মনে হয় সুপার গুড় লাগিয়েছে। কেমন আছো ইফাজ? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস সুমি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। অতসী মাঝখান থেকে বলে উঠল, উনি কি ভালো হওয়ার ঔষধ নাকি? সুমি ইফাজকে ছেড়ে বাম পাশে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে তার একটু অসুবিধা হলো না এটা যে ইফাজের বউ। ইফাজ সবসময় আমার ভালো লাগার ঔষধ ছিলে, থাকবেও। ইফাজ এটাকে? ইফাজ কথা ঘুরিয়ে বলল, টেবিলে খাবার দেওয়া আছে, চলো। আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খাওয়ার জন্য বসে পড়ল। ইমায়েত সাহেব হেসে বলল, বৌমা ও আমাদের সাথে খেতে বসো। না মামা, আমি পরে খেয়ে নিব। আরে বসো না। সুমির ভাই অতসীর দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি আমাদের সাথে বসেন প্লিজ, এতে আমাদের ভালো লাগবে। অতসীকে বারবার বলছে, তাই অতসী ইফাজের পাশের চেয়ারটা দেখলো খালি। অতসী বসতে যাওয়ার আগে সুমি ইফাজের পাশে বসে পড়ল। এতক্ষণ অন্য চেয়ারে ছিল অতসী। যখনই বসতে যাবে তখনই উঠে ইফাজের পাশে বসলো। অতসী মন খারাপ হলেও মানিয়ে নিয়ে পাশে থাকা চেয়ারটায় বসে পড়ল। তানিয়া বেগম কিচেন থেকে এসে যখন দেখলো অতসী
সবার সাথে বসেছে খাবার খাওয়ার জন্য। তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে। মহারানী দেখছে খেতে বসেছেন, তাহলে খাবার কি আমি সার্ভ করব? কথাটা শোনা মাত্র অথসি উঠে দ্রুত খাবার সার্ভ করতে থাকে। সবাই খাওয়ায় ব্যস্ত, অথসি লুকিয়ে চোখের জল মুছতেছে। এভাবে লোকের সামনে অপমান না করলেও তো পারত। একটু ভালোবাসা কথাগুলো বললে কি হয়? রূপা রিমিকে কি কখনো উনি এভাবে বলতে পারত? তোমার এই চেহারা দেখতে কেউ এখানে বসেনি, কার কি লাগবে দেখো। অতসী চোখ মুছে সবাইকে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। সবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে প্লেটগুলো ধুয়ে নিল, কিচেনের সব কিছু গুছিয়ে রাখলো। রানুকে ছুটি দিয়ে দিয়েছে। রানু কালকে সকালে আবার আসবে হয়তো। একটা প্লেট নিয়ে খাবার খেতে গেল অতসী। খাবার খেতে গিয়ে দেখলো অল্প ভাত আর একটু মাংস, আরেক বাটিতে একটু ডাল অবশিষ্ট আছে। অতসী তো দেখেছিল অনেকগুলো খাবারই আছে, হয়তো তানিয়া বেগম খাবার ফ্রিজে রেখে চলে গেছে। অতসী এই খাবারটুকু নিয়েই খেয়ে নিল। খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতেই দেখে ইফাত আর সুমি ও তার ভাই বসে বসে গল্প করছে। অতসীকে দরজায় দাঁড়াতে ইফাজ বলল, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।